যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কাশফিয়া তিন্নি, আশা করি ভালো আছেন। আমি এমন এক সময় শোনা শুরু করেছি যখন ভৌতিক গল্প বাই সবুজ অন এয়ার থেকে অফ এয়ারে চলে এসেছে, তবুও ইউটিউব ঘেটে সব পর্বই শুনে নিয়েছি। আর এখন আমি ভৌতিক গল্প বাই সবুজের একজন নিয়মিত শ্রোতা। ভৌতিক গল্প বাই সবুজ না শুনলে আমি রাতে ঘুমাতেই পারি না। যাই হোক, মূল কাহিনীতে আসি। আমি দেশের বাইরে থাকি, তবে দেশে থাকলেও আমি চাইতাম সবুজ ভাইয়ের কণ্ঠে এই কাহিনী শুনতে। এই কাহিনীটি আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। একদিন চায়ের আড্ডায় ভূতের কথা উঠতেই সে শেয়ার করেছিল তার জীবনের এই ভয়ঙ্কর ঘটনা। তার ভাষাতেই আমি উপস্থাপন করছি। চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা 5 বন্ধু, সাগর, রিয়াদ, সুমন, পল্টু আর আমি আদিব। প্ল্যানিং হচ্ছে এই ঈদে ছুটিতে কোথায় যাওয়া যায়। হুট করে রিয়াদ বলে উঠল, ভাই, মরার আগে যদি একবার কাশ্মীর না যায় তাহলে জীবনটাই বৃথা। ভাই, তুই আমার মনের কথাটা বলে দিলি রে। আমি মনে মনে এটাই ভাবছিলাম। সায় দিল সুমন। বাকিরাও সাথে সাথে একটু নড়ে চড়ে বসল। আমি বললাম, মন্দ বলিসনি, চল এই ছুটিতে তাহলে যাই। সবাই সায় দিল। আমরা প্ল্যান ফাইনাল করে ফেললাম। ঈদের 3 দিন পর শুরু হলো আমাদের স্বপ্নের ট্যুর, মিশন কাশ্মীর। সবাই ভীষণ রকমের এক্সাইটেড। স্বপ্নের পাখায় ঝরে আমরা পাড়ি জমালাম আকাশপথে। বেশ লম্বা জার্নি করে এসেও হাওয়াই জাহাজ থেকে নেমে শ্রীনগরে পা রাখতেই মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে উঠলাম সবাই। সেখান থেকে গাড়ি ঠিক করে চলে গেলাম হোটেল খুঁজতে, গুলমার্গে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছালাম সেখানে। কুয়াশার চাদরে ঢাকা পুরো শহর। রাস্তার চারপাশে সুউচ্চ গাছপালা দেখে কেমন যেন ঘোরের মতো লাগলো, যেন আর তর্সই ছিল না আমাদের। যেতে যেতে আমার নজরে পড়ল এক বিশাল মহলের মতো একটি কাঠের বাড়ি, ঠিক যেন স্বপ্নের মতো একটি বাড়ি। ড্রাইভার সাহেব, একটু থামুন তো, এটা তো মনে হচ্ছে একটা হোটেল। হ্যাঁ, কিন্তু আমতামতা করতে লাগলো ড্রাইভার। দেখে তো মনে হচ্ছে ভাড়া অনেক বেশি হবে। আচ্ছা, অন্য কোথাও দেখি। রিয়াদ বলল, আরে চল, কি দেখি না। ইস, কি সুন্দর। সাগর বলে উঠল। ডানে তাকিয়ে দেখি পল্টু অলরেডি গাড়ি থেকে নেমে গেছে। দাঁড়ান, এই হোটেলটা বেশি সুবিধার হবে না, আসুন আপনাদের হুন্ন হোটেলে নিয়ে যাই। হিন্দিতে বলে উঠল ড্রাইভার। পল্টু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বুঝিস না, অন্য হোটেলে গেলে কমিশন পাবে, ধান্দা আছে বুঝলি। ড্রাইভার ভাই, একটু দাঁড়ান, আমরা একটু ড্র মেরে আসি। সুমন, তুই গাড়িতে থাক, আমরা আসছি। এই বলেই পা বাড়ালাম সেই স্বপ্নের বাড়ির পথে। বিশাল ফটক পেরিয়ে ভেতরে যাচ্ছি যত, ততই মুগ্ধ হচ্ছি। দোস্ত, এখানে না থাকলে জীবনের 16 আনাই বৃথা। বাজেট না হয় একটু বাড়াই, কি বলিস পল্টু? হাঁটতে হাঁটতে বলল। ঠিকই বলেছিস। মাথা নেড়ে সায় দিল রিয়াদ। বেশ অনেকটুকু পথ হেঁটে লবিতে পৌঁছালাম আমরা 4 বন্ধু। কিন্তু ভেতরে এসে যেন একটু হতাশই হলাম। সবাই লবিতে, আমরা ছাড়া কোনো ট্যুরিস্ট বা গেস্ট কেউ নেই। রিসেপশনে বিমর্ষ চেহারার এক লোক বসে আছেন। আমাদের দেখে একটু ভ্রু কুঁচকে তাকালেন। আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, রুম হবে? রিসেপশনিস্ট লোকটা আমার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিলেন। তারপর বললেন, কয়জন আপনারা? 5 জন। আছে রুম, ভাড়া 2000 রুপি, ডুপ্লেক্স রুম 20,000 রুপি। খুশিতে লাফিয়ে উঠল পল্টু আর সুমন। কিন্তু ভাড়া শুনে আমার মনে আচমকা সন্দেহের নীলাপ মেঘ ভর করতে শুরু করল। এত সুন্দর হোটেলের ভাড়া এত কম, কিভাবে সম্ভব? বুঝে উঠতে পারছিলাম না খুশি হব নাকি হব না। রিয়াদকে একটু সাইডে নিয়ে আমি জিজ্ঞেস করলাম, তোর মনে কি কোনো খটকা লাগছে? এই হোটেলের ভাড়া এত কম কিভাবে? আমার ভালো ঠেকছে না, চল কেটে পড়ি, অন্য কোথাও দেখি, পরে যদি সব লুটে পুটে নেয় আমাদের। ওফ, তুই সব কিছুতে এত নেগেটিভ ভাবিস? ধর, চল তো লাগেজগুলো নিয়ে আসি, এমন সুযোগ বারবার আসে না বন্ধু। এই বলে আমার হাত ধরে হ্যাচকা টান দিল রিয়াদ। বাইরে আসতে সুমন জিজ্ঞেস করল, কিরে, কি হলো রে? আমরা এখানেই থাকছি, ব্যাগ নামায়। খুশিতে ডগমগ করতে করতে গাড়ি থেকে ব্যাগ নামাতে শুরু করলো সুমন। আমি ড্রাইভারের ভাড়া চুকিয়ে ওনাকে বললাম, ভাই, আমার নাম্বারটা সেভ করে রাখেন, গাড়ি লাগলে আবার কল দেব আপনাকে, খুব শীঘ্রই দেখা হবে। ঠোঁটের কোনো অদ্ভুত এক তাচ্ছিলের হাসি টেনে উত্তর দিল ড্রাইভার। অতঃপর ভেতরের পথে হাঁটা দিলাম 5 বন্ধু মিলে। সকল ফর্মালিটি শেষ করে বসে আছি আমরা লডিতে। কিছুক্ষণ পর রুম সার্ভিসের এক লোক এসে আমাদের বলল, চলুন, আপনাদের রুম রেডি। আমরা বাধ্য ছেলের মতো ওনাকে অনুসরণ করে এগিয়ে চললাম আমাদের স্বপ্নের মহলের আরও কাছাকাছি। বাইরে থেকে যতটা চাকচিক্য, ভেতরে ঠিক ততটাই সাদামাটা রুমটি। তার উপর লবি থেকেও বেশ অনেকটা দূরে রুমটা।
তবে রুমে রাখা খাটটি দেখে বোঝা যাচ্ছে একসময় আভিজাত্যের কমতি ছিল না এখানে। সময়ের ব্যবধানে আর যত্নের অভাবে রুমের যে এই হাল হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। রুমে পা বাড়াতেই আমার চোখ আটকে গেল ঘরের কার্পেটে। উডেন ফ্লোরের ক্ষত ঢাকতেই মনে হয় বিছানো হয়েছে এটি। ডান সাইডের কোণায় এক বিশাল ফুটো, দেখে মনে হচ্ছে সাপের গর্ত। তা দেখে আমার গা কেমন শিউরে উঠল। শুধু আমার চোখেই যে ব্যাপারগুলো ধরা পড়ছে তা না, বাকি সবারও যেন আনন্দে কিছুটা ভাটা পড়েছে। কিরে, বাইরে থেকে কি দেখলাম আর ভেতরে কি? নীরবতা ভেঙে বলল সুমন। আগে জানলে রুম দেখে নিতাম। 3 দিনের অ্যাডভান্স নিয়েছে রে। কি? তুই 3 দিনের ভাড়া দিয়ে দিলি অ্যাডভান্স? আরে 1 দিনেরটা দিতি না? তোর কাণ্ডক দেন আর হলো না। পল্টু বলল। কেন, তোর সামনে তো দিলাম, তখন তো কিছু বললি না? একটু রাগ দেখে বলল রিয়াদ। উফ, ও বাদ দে তো, যা হওয়ার হয়েছে। খুব একটা খারাপ না রুমটা। তাছাড়া বাইরে কি সুন্দর দেখছিস না, পুরোটাই যেন বেহেশত। দেখতে দেখতে দিনটা কেটে যাবে। সাগরের কথা শুনে সবাই একটু আশ্বস্ত হলো। সবাই বেশ টায়ার্ড, তাই রুকে খাবার অর্ডার করে খেয়ে দে পুরো দুপুরটা শুয়েই কাটিয়ে দিলাম আমরা। এর মধ্যে যে কখন চোখ লেগে আসলো বুঝতেই পারলাম না। ঘুম ভাঙলো পল্টুর চিৎকারে। লাফ দিয়ে উঠলাম ঘুম থেকে। বুকের মধ্যে ধরফর ধরফর করছে। জিজ্ঞাস করলাম, কি হয়েছে পল্টু? আঙ্গুল দিয়ে কি যেন ইশারায় দেখালো। দেখলাম পল্টুর বিছানার চাদর বেয়ে বিশাল এক ইঁদুর নেমে ফ্লোরে সেই ফুটো দিয়ে টুপ করে ঢুকে গেল। তা দেখে আমরা সবাই সাথে সাথে আরেকবার চিৎকার দিয়ে লাফিয়ে দাঁড়িয়ে গেলাম বেডের উপরে। গাধার দল, নাম বিছানা থেকে। উফ, ইঁদুর দেখে কেউ ভেবে চিল্লায় চেঁচিয়ে উঠল সাগর। ঘরের ভেতর ইঁদুর আসলো কোত্থেকে? ইঁদুর যেহেতু এসেছে, সাপও আসতে পারে। বাইরে যে জঙ্গল, বলল পল্টু। হ্যাঁ বলেছে তোকে, ভিতরে ডিম পাড়ে কোথাকার, চল বাইরে যাই। তাচ্ছল্যের সুরে বলে উঠল সাগর। তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটা তারও ভালো লাগেনি। বিকেল গড়িয়ে তখন সন্ধে নেমেছে। আমরা সবাই বের হয়ে হোটেলের চারপাশে একটু ঘোরাঘুরি করতেই পুরো সন্ধ্যা নেমে গেল। আমরা কিছুক্ষণ হোটেলের লবির চারপাশে হাঁটাহাঁটি করলাম। তারপর ছবি তোলার জন্য সবাই মিলে একটা বেঞ্চে বসলাম। যেই না ছবি তোলার জন্য মোবাইলে ক্লিক করলাম, অমনি দুম করে পেছনে কি যেন পড়ল। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম সবাই। পেছনে গিয়ে অনেক খুঁজেও কিছুই পেলাম না, কিন্তু শব্দ শুনে মনে হলো বেশ ভারী কিছু একটা পড়েছে। সবাই চুপচাপ, কেউ কিছু বলছে না। হুট করে চিল্লাতে শুরু করলো সুমন। দোস্ত, আমরা যখন এসেছি তখন এই ড্রামটা পেছনে ছিল না। মোবাইলে তোর ছবিটা দেখে বলল সুমন। কি যাতা বলছিস? আকাশ থেকে ড্রাম পড়বে কি হবে, তাও শুকনো পাতা ভর্তি ড্রাম? যখন শব্দটা হলো তখন পাতা উড়ে এসেছিল, দেখিসনি? ওইটা বাতাসে উড়ে এসেছে, সব গর্ধবের দল নিয়ে এসেছে ঘুরতে। উফ, চেঁচিয়ে বললাম আমি। তবে আমিও এখানে আসার পর এই ড্রামটা দেখিনি, কিন্তু আমি তা বলিনি কারণ আমার মনে হচ্ছিল হয়তো আমার চোখের ভুল। চল বাইরে যাই, রাতে জঙ্গলে হাঁটার ইচ্ছা আমার অনেক দিনের। না বাবা, আমি যাব না, তোরা যা, আমি রুমে থাকি। সুমন বলল, রুমে গেলে তোকে ইঁদুর ধরবে। আরে চল না। পল্টুর এই কথা শুনে হেসে উঠলাম সবাই। মেইন ফটক থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটা দিলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পেছনে বরফের চাদরে ঢাকা বিশাল পাহাড়, অদ্ভুত এক বাতাস। জঙ্গল এত সুন্দর হয় আমি আগে কখনো দেখিনি। বাতাসে এক অদ্ভুত মায়াবী গন্ধ। সেই মায়া গায়ে মাখিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আমরা 5 জন। যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। একটু সামনে যেতেই আমাদের সাথে যোগ দিল এক পাহাড়ি কুকুর। মাথায় একটু হাত বুলিয়ে দিতেই সাথে সাথে চলতে লাগলো আমাদের সাথে। ঠিক সাথে না, একটু আগেই যেন আমাদের পথ দেখাচ্ছে। কিছুক্ষণ এগিয়ে একটা পড়ে থাকা গাছের উপর বসলাম আমরা সবাই। পেছনে পাহাড় আর সূর্য, গাছপালা। দূর থেকে ভেসে আসছে নানা রকম অচেনা পোকামাকড়ের ডাক। তারই মাঝে আরও একটা ডাক ভেসে আসছে, ভয়ঙ্কর গাকাপনো হয়তো কোনো বন্যজীব জানোয়ারের। আর তারই মাঝে আমরা সেই পাহাড়ি কুকুরটা এসে বসলো আমাদের পায়ের কাছে। কিন্তু সজাগ দৃষ্টি তার চারপাশে, যেন আমাদের পাহারা দিচ্ছে। মুখ দেখে মনে হলো সবাই একটু একটু ভয় পাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। সাগর গুনগুন করে গান গাইছে। রিয়াদ, সুমনা, পল্টু সিগারেট ধরানোর জন্য লাইটার নিয়ে ঝগড়া করছে। আর আমি মুগ্ধ নয়নে চেয়ে দেখছি পাহাড় রাতের সৌন্দর্য। চাঁদটা আছে বলেই এই খুটখুটে অন্ধকারেও দেখা যাচ্ছে, যেন এক অদ্ভুত ফিলিংস। কিন্তু এই সুন্দর দৃশ্য আর বেশিক্ষণ সুন্দর রইল না। হুট করেই যেন হাওয়া থেমে গিয়ে থমথমে হয়ে উঠল চারপাশ। ধূপ করে কুকুরটা দাঁড়ানো, ভীত চাহনিতে দেখতে লাগলো চারপাশে। তারপর আমাদের পেছনের দিকে তাকিয়ে চিল্লাতে শুরু করলো, যেন কিছু দেখেছে সে। অজানা এক ভয় বুক কেঁপে উঠল আমার। ঠিক সাথে সাথেই আবারও সেই একই আওয়াজ, ধূপ করে বিশাল কিছু পড়ল আমাদের পেছনে। সবাই কথা থামিয়ে পেছনে তাকালো। এ কি? সেই একই রকম ড্রাম পড়ে আছে পেছনে। সবাই সবার মুখ চাওয়াচাবি করতে লাগলাম আমরা। ভয় আমার বুক ধকধক করে কেঁপে উঠল। সাথে সাথেই এক ঘূর্ণয়মান বাতাস সাইক্লোনের মতো ঘুরতে ঘুরতে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো। অমনি কুকুরটা দৌড়ে পালিয়ে গেল। আমরা এক চিৎকারে উঠে দাঁড়ালাম।
কিন্তু ভয়ে যেন আমাদের পা জমে গেল। এই মুহূর্তে দৌড়ে পালানো দরকার, কিন্তু কেউই নড়তে পারছি না। সবাই দোয়া দুরুদ পড়া শুরু করলাম জান প্রাণ দিয়ে। একটু পর ঘুরন্ত বাতাসটা থেমে গেল। আমি সাথে সাথেই বললাম, সবাই সবার হাত ধরো। আমরা সবাই আয়াতুল কুরসি পড়ে সামনে হাঁটা দিই, কিন্তু কেউ কারো হাত ছাড়ব না। অমনি সবাই সবার হাত শক্ত করে ধরে জান প্রাণ দিয়ে দৌড়াতে লাগলাম হোটেলের দিকে। প্রচণ্ড বাতাস শুরু হলো, যেন পেছনের দিকে টেনে নিয়ে যাবে আমাদের। আমরা কোনো মতে যান বাঁচিয়ে হোটেলের গিট দিয়ে ভেতরে ঢুকলাম, কিন্তু রুমে যে আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য, তা আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। দৌড়ে গিয়ে রুমের লক খুলে লাইট চালাতে যাব, দেখি রুমের ফ্যানের সাথে এক নারী দেহ ঝুলে আছে। চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম আমরা। মনে হচ্ছিল এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। দৌড়ে সবাই মিলে লবিতে গিয়ে বললাম সব, কিন্তু ওনারা বলছেন এটা নাকি আমাদের চোখের ভুল। আরে সবাই কিভাবে ভুল দেখবে, ফাইজলামি নাকি? রাগ দেখিয়ে বলল সাগর, আমাদের ব্যাগ এনে দিন রুম থেকে, আর টাকা ফেরত দিন, এখানে আর এক মুহূর্ত না। চিৎকার করে বলে উঠলাম আমি। রাগে ভয়ে আমার হাত পা কাঁপছিল, কিন্তু রিসেপশনে থাকা লোকটি এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। কোনোভাবেই উনি টাকা ফেরত দেবেন না। রিয়াদ বলল, লাগবে না টাকা, যান ব্যাগগুলো নিয়ে আসুন। এই পল্টু, তুই ড্রাইভারকে কল কর। ড্রাইভারকে কল দিতেই উনি 5 থেকে 7 মিনিটের মধ্যেই চলে এলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। ব্যাগ গাড়িতে উঠিয়ে বললাম, ড্রাইভার ভাই প্লিজ আমাদের অন্য কোথাও নিয়ে চলেন। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, এত রাতে না বের হওয়াটাই ঠিক ছিল, আজ রাতটা গাড়িতেই কাটিয়ে দিন, ভোরে আমরা বেরিয়ে যাব। মুহূর্তের মধ্যেই জীবনটা কেমন হয়ে গেল ভাবতেই পারছি না কিছু। নীরবতা ভেঙে ড্রাইভার বললেন, আমি কাছেই ছিলাম, কারণ জানতাম আপনাদের আমাকে প্রয়োজন হবে। বিস্ময় আর ভীত চোখে তাকিয়ে আছে আমরা ড্রাইভারের দিকে। মানে আপনি জানতেন? মানে আমতা আমতা করে প্রশ্ন করলাম আমি। এখানে যারাই থেকেছে তাদের সাথে এমন কিছু ঘটেছে, তাই আমি আপনাদের আগেই মানা করেছিলাম এই হোটেলে উঠতে। এটা একটা অভিশপ্ত হোটেল, এখানে সবাই জানে, কিন্তু দূরের মানুষ তো জানে না। অভিশপ্ত মানে এখানে একটা কাপাল হানিমুন এসেছিল বেশ আগে। মানুষ বলে এই হোটেলের কোনো একটা রুমে সেই মহিলা ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে, কিন্তু তার গায়ে অনেক নির্যাতনের দাগ ছিল, মার্ডার ছিল, বুঝলেন? সেই মহিলার স্বামী মেরেছে, পরে জাস্ট ঝুলিয়ে দিয়েছে। মামলাও হয়েছিল, কিন্তু বড়লোক বাপের ছেলে পার পেয়ে গেছে, আর সেই বেচারির অতৃপ্ত আত্মা এখনও আছে এখানে। হোটেলের মালিকও এই ঘটনা ধামাচাপা দেবার অনেক চেষ্টা করেছে, কিন্তু কই পারল না তো। যাক, আপনাদের সাথে কি হয়েছে বলুন তো? ড্রাইভারের কথার উত্তর দিল না কেউ, দেবার শক্তি ছিল না কারো। নিশ্চুপ হয়ে মূর্তির মতো বসে আছি সবাই। সেই রাত যেন শেষই হচ্ছিল না, আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। এখনও মনে পড়লে আমার গা শিউড়ে ওঠে। এই বলে উনি ঘটনা শেষ করলেন। এই প্রথমে আবার বললেন, বাকি যে কয়দিন কাশ্মীর ছিলাম তখন আর কোনো সমস্যা হয়নি, কিন্তু দাঙ্গার জন্য বেশ কিছুদিন আটকে গিয়েছিলাম। পরিস্থিতি ভালো হলে দেশে ফিরে যায় সবাই, কিন্তু জীবনের শ্রেষ্ঠ ট্যুরটাই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ট্যুর হয়ে গিয়েছিল সেবার। আদিব চায়ের কাপের শেষ চুমুক দিয়ে বলে উঠল, আজ উঠি রে, কাজ আছে কিছু। আমার লেখা ভালো লাগলে জানাবেন, আর আরও নতুন ঘটনা নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। এটা লিখেছেন পেনাং, মালয়েশিয়া থেকে কাশফ্রিয়া তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ধারণা যেটা ঘটনাটা আপনার না, ঘটনাটা আপনি কারোর কাছ থেকে শুনে লিখেছেন, এবং তাকে একটু ক্রেডিট দেওয়ার জন্য আপনি এখানে বলেওছেন যেটা আদিব নামের একজন আপনার সাথে শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক দূর থেকে পাঠিয়েছেন ঘটনা, এবং আমাদেরকে মনে রেখেছেন, আমাদেরকে যে শোনেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি, আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। জানিয়ে দিই, আপনারা শুনছেন ভৌতিক গল্প বাই সবুজ। আমি সবুজ আছি সাথে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবুজ ভাই, আশা করি ভালো আছেন। আমি প্রান্ত খুলনা থেকে 2012 সাল থেকে ঘটনা শুনি, যখন আব্বুর সিন চুরি করে আপনাকে মেসেজ পাঠাতাম, কিন্তু আজ পর্যন্ত কোনো ঘটনায় লিখতে পারিনি। তবে আজ একটা ঘটনা লিখছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন, খুব খুশি হব। বর্তমানে আমি মালয়েশিয়াতে আছি, এবং ঘটনা আমার ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া। ঘটনাটা আমার বেস্ট ফ্রেন্ড তানভরের খালার সাথে। তানভরের খালা খালু দুজনেই খুবই পরেশগার মানুষ ছিলেন। খালার বাসায় তারা বিড়াল লালন পালন করতেন। তো একদিন খালা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। ওঠার পর তার পাশে তার বিড়ালকে দেখতে না পেয়ে বিড়ালকে তিনি খুঁজতে লাগলেন। বাসার বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ছাদের দিকে যান। তাদের বাসা 3 তালা, তারা থাকতেন দোতলায়। তো দোতলার সিঁড়ি দিয়ে উঠতে যাবেন তিনি, এমন সময় খালা দেখতে পান বিড়ালটা ছাদের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং শক্ত হয়ে। এটা দেখে খালা বিড়ালের নাম ধরে ডাকেন, কিন্তু বিড়াল একভাবে
ছাদের দরজার দিকে তাকিয়েছিল। তখন খালা বেড়ালের কাছে যান এবং বেড়ালকে কোলে নিয়ে যখন সিঁড়ি থেকে রুমের দিকে আসার জন্য ঘুরেছেন, তখন খালার মনে হলো তার বাম কাঁধে কেউ একজন গরম নিঃশ্বাস ফেলছে। তখন তার শরীর কেমন যেন ভার হয়ে যায় এবং সে আস্তে আস্তে তার ফ্ল্যাটে চলে আসে। আসার পর সে দেখে তার হাজব্যান্ডে উঠে পড়েছে, নামাজ পড়বে, এবং সে বেড়ালকে কোলে নিয়ে খাটের উপর গিয়ে বসে এবং ভাবতে থাকে কি হলো এটা তার সাথে। তখন বেড়ালটা তার কোল থেকে নেমে পাশের রুমে চলে যায় এবং যাওয়ার সাথে সাথে খালার মনে হয় ওনাকে কেউ ফ্রিজ করে দিচ্ছে। উনি কোনো রকম নড়াচড়া করতে পারছেন না এবং তার কাছে মনে হচ্ছিল যে তার গলা কেউ টিপে ধরেছে আর তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আর এমন অবস্থায় তিনি কাউকে ডাকতেও পারছেন না। ঠিক 5 সেকেন্ড পর বেড়ালটা আবারও তার রুমে ঢুকে পড়ে আর ঢুকতেই তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন খালা ফিল করেন যে খালা আবার আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছেন। এই ঘটনা তিনি খালুর সাথে শেয়ার করেননি। আরেক দিনের ঘটনা, খালু আর ছোট ছেলে রাতে ঘুমাচ্ছে। রাত তখন আনুমানিক 3টা। হঠাৎ খালার ঘুম ভেঙে যায় এবং ডিম লাইটের আলোয় তিনি দেখতে পান ছেলের বুকের উপর একটা বাচ্চা বসে আছে এবং সে সাথে সাথে আটকে ওঠেন এবং খালুকে ডাকার জন্য মাথা ঘুরিয়েছেন। সাথে সাথে সেই ছায়াটা ভ্যানিশ। তিনি তার চোখের ভুল ভেবে আবারও শুয়ে তরেন এবং ভাবতে থাকেন কি থেকে কি দেখলেন, এবং একটা সময় তার তন্দ্রা লেগে আসে। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন যে তিনি শরীর নাড়াচাড়া করাতে পারছেন না এবং চোখ খুলে দেখেন তার বুকের উপর একটা কালো লিকলিকে ছায়া অবয়বর মতো ভাষা ভাষা অবস্থায় বসে আছে এবং তাকে উদ্দেশ্য করে বলছে, আমি আবার এসেছি, আমার চোখ ফাঁকি দিয়ে কোথায় যাবি। এই ভয়েসটা তার অনেক বয়স্ক একজনের। খালা তখন তার হাজব্যান্ডকে একটু ডাকার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তার হাত পা তিনি নাড়াতে পারছিলেন না। হঠাৎ করে তার হাজব্যান্ড একটু নড়চড়া করে উঠলে খালা আবার স্বাভাবিক হন। তখন তিনি খালুকে ডাক দেন এবং পুরো বিষয়টা খুলে বলেন। খালু দোয়া কালাম পড়ে ফু দেন এবং সান্ত্বনা দেন। তারপর খালু বলেন যে আমি নামাজ পড়তে যাব, আমাকে দরজাটা খুলে দাও। তারপর খালু ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যান। খুলনা শহরের খুব নামকরা একটা মসজিদের পাশেই তার বাড়ি। খালু ফজরের ওয়াক্তের বেশ কিছু আগেই মসজিদে পৌঁছান। তো মসজিদে পৌঁছে দেখেন মসজিদের মাঠে অল্প বয়সে ছোট বাচ্চার মতন 4-5 জন দৌড়াদৌড়ি করছে। তখন খালু মনে করলেন যে হেফসখানার বাচ্চারা হয়তো আগে ঘুম থেকে উঠে গেছে, খেলা করছে। তিনি আর ওদিকে খেয়াল না করে অজু করতে করতে অজুখানায় সেই সময় খুব সুন্দর একটা আতরের গন্ধও পেয়েছিলেন তিনি সেখানে চলে যান। খালু প্যারানর্মাল বিষয়গুলো খুব একটা গুরুত্ব দিতেন না, তাই চুপচাপ অজু করে মসজিদে প্রবেশ করেন। মসজিদে ঢুকেই তিনি ওই বাচ্চাগুলোকে একদম সামনের কাতারের কোনায় দেখেন। 4-5টা বাচ্চা খেলা করছে এবং তিনি ডাক দিতে যাবেন এবং সেই ডাক দেবার আগেই কিছু একটা হয়। মানে তিনি দুষ্টামি করার জন্য বাচ্চাগুলোকে নিষেধ করেন, কিন্তু সে বাচ্চারা তার কথায় কোনো কানি দেয় না। তখন তিনি মসজিদের এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকেন এবং মনে হচ্ছিল আশেপাশে অনেকে হেঁটে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর মুয়াজ্জিন এসে আজান দিলেন। নামাজ শেষ করে সেই ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এখানে অনেক জিনেরা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। এরপর থেকে এমন দেখলে তাদের কিছু বলবে না বা নিষেধ করবে না। এই ছিল আমার ঘটনা, ছোট দুটো ঘটনা। এই খালার বাড়িতে নানা ধরনের সমস্যা হয়ে থাকে এবং খালাকে একবার একটি খারাপ জিন খুব বাজেভাবেও অ্যাটাক করেছিল এবং এখন খালাকে মাঝে মাঝে বাসার ভেতরেই হুজুরকে দেখাতে হয়। তো এই ছিল ঘটনা। যিনি পাঠিয়েছেন কুয়ালালামপুর থেকে, তিনি লিখছেন আমাদেরকে এবং তার নাম হচ্ছে প্রান্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রান্ত, এবং যারা আমাদেরকে শুনছেন এবং পুরোটা শুনবেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সবুজ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমি তৃতীয় ঘটনায় যাচ্ছি এবং যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সবুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন আর আপনি তো সবসময় ভালোর দলই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে বলছি। আমার বাসা অনেক দূরে হওয়ায় স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ইমেইলে পাঠাচ্ছি। বেশি কথা না বলে ঘটনায় যাই। ঘটনাটা আমি সংগ্রহ করি আমার ভাইয়ের বন্ধুর কাছ থেকে। আমাদের কুড়িগ্রামের একটি ঘটনাটি ফয়সাল ভাইয়ের কাছ থেকে শোনা। তার সাথেই ঘটনাটি ঘটে। তিনি আমায় যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। সুমন নামে আমার শৈশব কৈশোরের একজন বন্ধু ছিল, যে আত্মহত্যা করে মারা গেল। মরার আগে তার নাম ছিল ঘড়ি সুমন, অর্থাৎ অত্যন্ত শুকনো ছিল সে। মরার পরে নাম বদলে হয়ে গেল দড়ি সুমন। যা হোক, সন্ধ্যার আগ মুহূর্তে শুনতে পেলাম সুমন গলায় দড়ি দিয়েছে। বাড়ি থেকে দৌড়ে গিয়ে ওদের বাড়ির সীমানায় পৌঁছালাম। সবাই হুড়মুড় করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমন সময় ওর মা বললেন, বাবা সুমন, তুই এটা কি করলি? কষ্ট চেপে রেখে বাড়ি চলে এলাম। তখন রাতে দেরি করে বাইরে থাকা নিষিদ্ধ ছিল। সন্ধ্যায় লাশ হাসপাতালে নেওয়ার আগেই সুমন মারা যায়। হাসপাতাল থেকে লাশ পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয়। সুমনের মামা লাশ নিয়ে একা বসেছিলেন রাত 12টা পর্যন্ত। পরে তিনি ভয়ে আর সেখানে থাকতে পারেননি।
সকালে যখন তিনি লাশের কাছে যান তখন দেখেন 4-5টা কুকুর লাশটাকে চাটছে, অর্থাৎ পা চাটছে। সকালে লাশ পোস্টমর্টমে নিয়ে যায়। সকাল 10টার দিকে লাশ ফেরত আসে। কাছ থেকে সুমনের লাশ দেখলাম। মাথায় বড় বড় সেলাই, মোটা সুতো দিয়ে। সেখান থেকে টপটপ করে তাজা রক্ত পড়ছে। টেম্পু ভরে গেছে রক্তে। টেম্পুর নিচে রক্ত পড়ছে ফোঁটায় ফোঁটায়। লাশের কাছে কেউ যাচ্ছে না। লাশ ধোয়ানোর জন্য মসজিদ থেকে চৌকিও দেয়া হয়নি। পরে একটা ভাঙাচোরা চৌকির ব্যবস্থা করা হলো। অনিচ্ছা সত্ত্বেও দুজন মিলে লাশ নামাতে গিয়ে ফেলে দিলেন। খেজুর পাতার বাটি ছিঁড়ে লাশ পড়ল নিচে। সুতা ছিঁড়ে বুকের 2 পাশ খুলে গেল। দেখলাম বুকের ভেতরটা ফাঁকা। সবাই কোনো রকমে লাশটাকে নিয়ে গেল চৌকির উপরে। লাশ ধোয়ানোর মানুষ নেই। পরে সাবান গোলানো 3-4 বালতি গরম পানি দূর থেকে লাশের গায়ে ছুঁড়ে মেরে লাশ ধোয়ানো শেষ হলো। ফেলে দেওয়ার ছুট দিয়ে একজন কোনো রকমে কিছুটা জায়গা মুছে দিল। তারপর কাফনে লাশটাকে জড়িয়ে জানাজা পড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। আমরা দেখলাম জানাজা পড়তে হাতে গোনা 8-9 জন মানুষ এসেছে। তার মধ্যে আমরা 4 জন বন্ধুই ছিলাম। ইমাম সাহেব জানাজা না পড়িয়ে চলে গেলেন। তিনি আত্মহত্যা করা লাশের জানাজা পড়াবেন না। এরপরও জানাজা পড়ানো হলো। জানাজা পড়ালেন সুমনের বড় মামা। বিশ্বাস করবেন না, প্রায় 2 কিলোমিটার রাস্তায় আমরা 4 জন বন্ধু ছাড়া কেউ খাটিয়া কাঁধে নেয়নি। গোরস্থানে পৌঁছে দেখলাম মূল গোরস্থান থেকে দূরে বাঁশ ঝাড়ের ঝোপের ভেতর কোনো রকম একটা কবর খোঁড়া হয়েছে। সেই কবরে কেউ নামতে চাচ্ছে না। কবরের কাছে গিয়ে দেখলাম হয়তো 7 দিন আগে খোঁড়া কবরের পাশে সুমনের কবর খোঁড়া হয়েছে। কবর খোঁড়ার সময় কবরের দেয়াল ফুটো হয়ে গেছে। ফুটো দিয়ে হরহর করে পাশের কবরের লাশের পচা গন্ধ আসছে। দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না। সবাই মাথায় টুপি খুলে নাকে ধরেছে। কবরে নামার কেউ নেই। এমনকি সুমনের বড় মামা, তিনিও অসুস্থ হয়ে পড়লেন। বমি করতে করতে তাদের এমন অবস্থা হলো যেন আজকে আর বাড়ি যেতে পারবেন না। তাদেরও এখানে কবর দিয়ে যেতে হবে। কবরে নামার কেউ নেই। আমি বললাম আমি নামব। আমার এক বন্ধু বলল আমিও নামব। আমি আমার প্যান্ট গোটাতে লাগলাম। সুমনের এক মামাতো ভাই বললেন অবিবাহিত কাউকে কবরে নামতে দিয়েন না। আমি নামছি। সারা জীবন যিনি শক্ত শরীরে এলাকার মানুষের সেবা করে এসেছেন, এমনকি মুক্তিযুদ্ধ অস্ত্র হাতে যুদ্ধও করেছেন, সেই মানুষটা ওই ঘটনার পর আর বিছানা থেকে উঠতে পারলেন না। একদম বিছানায় পড়ে গেলেন এবং মারাই গেলেন। যে গোরস্থানে সুমনকে দাফন করা হয়েছিল সেখান থেকে মেম্বার সাহেবের বাড়ি মাত্র 50 হাত দূরে। বাড়ির গেট থেকেই গোরস্থান এবং বাসতলায় সুমনের কবর দেখা যায়। সুমন সম্পর্কে খোঁজখবর নিয়ে আরেকটি ঘটনা আমি জানতে পারি। যে গোরস্থানে সুমনকে দাফন করা হয়েছিল সেই গোরস্থানের পাশেই একটা ছোট রাস্তা। রাস্তার পাশেই মসজিদ। এই মসজিদের ইমাম সাহেব আগে থেকেই সেখানেই ঘুমাতেন, অর্থাৎ মসজিদেই ঘুমাতেন। তার কাছ থেকে জানলাম, তার ভাষ্য মতোই লিখছি। তখন গরমের সময়, ভোরবেলা ফজরের আজান দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এখনও আজান দেওয়া হয়নি। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব এসে আজান দেন। আজকে কেন যেন দেরি করছেন। এই ভেবে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমি মসজিদের বারান্দায় হাঁটছিলাম আর নাদবন করছিলাম। হঠাৎ দেখলাম দূর থেকে মুয়াজ্জিন সাহেব দৌড়াতে দৌড়াতে এসে গেটের দরজা ধরে বললেন, হুজুর তাড়াতাড়ি গেট খুলুন। আমি গেট খুলে দিয়ে বললাম, কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? মুয়াজ্জিন সাহেব আমাকে আঙ্গুল দিয়ে গোরস্থানের কোনায় কিছু একটা দেখালেন, কিন্তু আমি কিছুই দেখতে পারলাম না। কয়েকবার তিনি বললেন, হুজুর দেখেন, হুজুর দেখেন। মুয়াজ্জিন সাহেব আমাকে আঙ্গুল দিয়ে গোরস্থান কোনাটা দেখাচ্ছেন। আমি দেখলাম একটা বডি, যার শরীরের চামড়া মাংস পচে গেছে, সে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করুন, আমি স্পষ্ট দেখেছি। রাস্তার লাইটের আলোয় চারপাশ আলোকিত ছিল। আমি দেখলাম বডিটি সামনে এগিয়ে আসছে। আমি দোয়া দুরুদ পড়তে লাগলাম। মুয়াজ্জিন সাহেবকে নিয়ে মসজিদের ভেতরে চলে গেলাম। দরজা দিয়ে দেখলাম বডিটি একেবারে মসজিদের কাছ থেকে একটু দূরে রাস্তার উপর এসে দাঁড়িয়েছে। আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম, আপনি আজান দিন। মুয়াজ্জিন সাহেব কাঁপতে কাঁপতে গিয়ে মাইকে আজান দিলেন, আর আমি তার পাশেই দাঁড়িয়ে থাকলাম। আজান শেষ হওয়ার পর আবার মসজিদের বাইরে তাকালাম, কিছু নেই। পূবা আকাশে একটু একটু করে আলো ফুটছে। তারপর থেকে আমি আর ওই মসজিদে থাকি না। মসজিদ তো অনেক দূরে বাসা ভাড়া নিয়েছি। এখনও ফজরের ওয়াক্তে কয়েকজন মিলে এসে মসজিদে ঢুকে নিজেই আজান দিই। মুয়াজ্জিন সাহেব সেই ঘটনার পর থেকে আর এই মসজিদের আশেপাশেও আসেন না। আমি পরে লোকজনের কাছে এবং বডির ধরন বলে জেনেছিলাম যে বডিটা আমি দেখেছিলাম সেটা আপনাদের এলাকারই একটা ছেলের বডি, যাকে অনেকেই দেখেছে। সুমন মরার বছরখানেক পরের ঘটনা।
আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। বন্ধু রাতে একা থাকে বলে তার এক সিনিয়র ভাতিজা তার সঙ্গে থাকে। ভাতিজার নাম রবি। রবির দোকান আছে, সে প্রতিদিন রাত 11টার দিকে দোকান বন্ধ করে বন্ধুর কাছে আসে এবং তারা একসাথেই ঘুমায়। বন্ধুর মুখে যেভাবে শুনেছি সেভাবেই বলছে। আমি শুয়েছিলাম, চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে এসেছে। হঠাৎ রবি চাচা এসে দরজায় নক করে ভেতরে ঢুকলো। তারপর আমার মাথার কাছে এসে বসলো। সারাদিন কি করেছে না করেছে সে নিয়ে গল্প। হঠাৎ আমি দেখলাম রবি চাচার চোখ মুখে কেমন একটা পচা পচা ভাব, যেন গলে পড়ছে। চোখ দুটো বের হয়ে এসেছে কোটর থেকে। কথা বলতে বলতে কেন যেন আমার মনে হলো আমি বিছানা থেকে উঠব। আমি বিছানা থেকে উঠতে লাগলাম, তখন রবি চাচা আমার বুকের উপর একটা হাত দিলেন। আমি উঠতে পারছি না, কথাও বলতে পারছি না, চিৎকারও দিতে পারছি না। আমি দেখলাম যে হাত আমার বুকের উপরে, তা কোনো স্বাভাবিক মানুষের হাত না। ধীরে ধীরে হাতের চাপ বাড়ছে। এদিকে রবি চাচার মুখের সব চামড়া মাংস খসে পড়েছে এবং একসময় চেহারা সুমনের মতো হয়ে গেল তার। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। দরজার দুই পাট অর্থাৎ দুইটা কবাট একদম হাঁ করে খোলা। আমি উঠে গিয়ে আমার আব্বা আম্মাকে ডেকে নিয়ে আসলাম ঘুম থেকে। তারপর তাদেরকে বললাম সব কিছু। তারা বললেন আমি স্বপ্ন দেখেছি। একসময় আমিও ভাবলাম আমি স্বপ্ন দেখেছি। ঘরে এসে দেখলাম রবি চাচা হাত রেখেছিল যেখানে সেই জায়গাটা খুব জ্বালা পড়া করছে। টি শার্ট উঁচু করে দেখলাম চামড়ার উপরে 5টি আঙুলের ছাপ। আরেকটা কথা, স্বপ্ন যদি আমি দেখতাম তবে আমি ঘরের দরজায় খিল দিয়ে ঘুমিয়েছিলাম। সেই দরজার কপাট খুলল কিভাবে? সেই ঘটনার রাতে রবি চাচা আমার কাছে ঘুমাতে আসেনি। সে নাকি সেদিন বিকেলে তার বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। পরদিন সকালে আমি এবং আমার আরও কয়েকজন বন্ধু আমার ওই বন্ধুর বুকের উপরে একটা বাম হাতের ছাপ দেখেছিলাম। সুমনের মৃত্যুর পর এলাকা পুরোপুরি নিশ্চুপ হয়ে গিয়েছিল। মাঠে ছেলেরা খেলে না, সন্ধ্যা হলেই যে যার ঘরে ঢুকে যায়। আলিফ লায়লা দেখার জন্য সে সময় আমাদের ঘর মানুষে পরিপূর্ণ থাকত। সুমনের মৃত্যুর পর শুক্রবারের সিনেমা আলিফ লায়লা কেউ দেখতে আসে না। এলাকা স্বাভাবিক হতে বেশ কিছুদিন লাগলো। একদিন সুমনের বাড়িতে গেলাম। চাচি আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। মাসখানেক পর সুমনের বাবা তাদের বাড়ি ছেড়ে সুমনের দাদির পুরনো বাড়িতে চলে যান। কারণ কি? আমি জিজ্ঞেস করলাম চাচিকে। চাচি বললেন কিছু না, শুধু কাঁদলেন। অনেক জিজ্ঞাসাবাদের পরে এক পর্যায়ে চাচি বললেন, আমি মা হয়ে ওই বাড়িতে থাকতে পারি না। 7 দিন আগে তোমার চাচা ঘরের ভেতরে সুমনকে নাকি দেখেছে। আমি তোমার চাচাকে ভুল দেখেছ বলে কথাটা উড়িয়ে দিয়েছিলাম। পরশুদিন রাতে এই সব আমি আবারও দেখি। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দমকা হাওয়ায় ঘরে জানালা খুলে গেল। আমি জানালা লাগাতে গিয়ে দেখি আমাদের পোষা কুকুরটার মাথা ছিঁড়ে কেউ বারান্দার উপরে ফেলে রেখে গেছে। রাতের বেলা এসব দেখলে ভালো লাগে বলো? কাল রাতে আমি আমাদের টয়লেটের ভেতরে 3টা মরা বিড়ালের বাচ্চা পেয়েছি। কয়েকদিন আগেই বিড়ালটা বাচ্চা দিয়েছিল। দেখে মনে হচ্ছে কেউ গলা টিপে মেরেছে। তোমাদের চাচা বাড়িতে নেই, আমার ভয় করে। রাতে মনে হয় কেউ বলছে, মা 50 টাকা দিয়ে না, 50 টাকা দে না। হয়েছিল কি বলেন তো, দুপুরবেলা থেকে 100 টাকার জন্য ঘ্যান ঘ্যান করছিল। আমার কাছে টাকা নেই, সুমনের বাপের কাছেও টাকা নেই, অর্থাৎ সে টাকা পাঠায় না। এর মধ্যেও গতকাল সে 50 টাকা নিয়েছে। এসে বলল, মা 50 টাকা দাও। আমি বললাম টাকা নেই, তোমার আব্বা এখনও টাকা পাঠায়নি, বাজার যে করব সে টাকাই নেই। সুমন বলল, দাও 50 টাকা, আমার দরকার। কোথায় পাবো আমি? আমার কাছে তো টাকা নেই। সুমন বলল, টাকা না দিলে সে গলায় দড়ি দেবে। আমি বললাম, দে গলায় ধরি। আজকে গলায় দড়ি দিলেও টাকা নেই। আমি ঘরের পেছনে ছিলাম। ঘরের টিরের নিচে অনেক ঝুল হয়েছিল, সেগুলো ঝাড়ছিলাম। সুমন দৌড় দিয়ে ঘরে গিয়ে ফ্যানের সাথে গরু বাঁধার দড়ি বাঁধছে আর বলছে 50 টাকা দাও, নাহলে সত্যি সত্যি চলে যাব। আমি ঘরের জানালা দিয়ে ওর সাথে কথা বলছি আর কাজ করছি। ছেলেটা আমার 50 টাকার জন্য মারা গেল। এখনও সুমনের বাড়িতে অনেকেই রাতে ঘুমোতে পারে না। এখনও সুমনের মা মধ্যরাতে সুমনের ডাক শোনে। সবচাইতে আজব ব্যাপার হচ্ছে, ওই বাড়িতে কোনো কুকুর বিড়াল ঠুকলে তারা আর বেঁচে থাকে না। ওদের বাড়িতে একটা পোষা বিড়াল ছিল। সুমনের মৃত্যুর পর 1 মাস পরে সেই বিড়ালটিকে বারান্দায় বাঁশের সাথে ফাঁসি দেওয়া অবস্থায় পাওয়া যায়। এখনও সুমনের মা চাচিকে যখনই দেখি তার চোখে মুখে একটা আতঙ্ক দেখে বোঝা যায় তিনি কিছুটা লুকিয়ে রাখার চেষ্টা করছেন। সেই কষ্টটা কী ধরনের কষ্ট নাকি ভয় আমার জানা নেই। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এখন চলে যাব
এমন কিছু ঘটনায়, যে ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন বা শুনেননি বা বারবার শুনতে চান। চলুন কথা না বাড়িয়ে আমরা এখন সেই ঘটনাগুলোতেই যাই। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সবুজ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরও একবার ফিরে আসলাম আরও একটা ইমেল নিয়ে আপনাদের কাছে। আশা করছি এই ইমেলটি আপনাদের ভালো লাগবে। তবে আগের দুটি ইমেলের মতো এই ইমেলটি অত বড় নয়, তবে ভালো লাগবে আশা করছি, এবং সেই বিশ্বাস থেকেই চাইছি আপনারা পুরোটা সময় আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম সবুজ ভাই, কেমন আছেন জানতে চাইলাম না। জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি এবার এইচএসসি পরীক্ষার্থী, লিখছিলাম রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা থেকে। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের খালাতো ভাই, খালাতো বোন আর খালুর সাথে। আমার নানার 7 ছেলে 2 মেয়ে, সেই দিক থেকে আমার আম্মু বড়। আমার বড় খালাম্মার বিয়ে হয় আমাদের পাশে তালাশ উপজেলার নাথস্রোতপুর গ্রামে। আমার খালাম্মার স্বামী বা আমার খালু মিয়া ছিলেন একজন হাফেজ। তিনি তাদের গ্রামের পাশের একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন। মানুষ হিসেবে তার জুড়ি মেলা ভার, যেমন লম্বা তেমন শারীরিক গঠন, মুখে দাড়ি, সব মিলিয়ে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। আমার খালাম্মার 1 ছেলে 1 মেয়ে, সেই দিক থেকে খালাম্মা খালু খুব খুশি ছিলেন। আমার খালাতো বোনের নাম ছিল আনিকা, আর খালাতো ভাইয়ের নাম হলো নাফিউল, আর খালুর নাম হলো মোহাম্মদ আলতাফ হোসেন। আজ থেকে 5 বছর আগে হঠাৎ একদিন আমার সেই খালাম্মার জীবনে নেমে আসে এক ভয়াল ঝড়। একটা কথা বলে রাখা ভালো, খালাম্মার শ্বশুরবাড়ি বিল এলাকায় হওয়ার জন্য তারা মাঝে মাঝেই মাছ ধরতে যেত জালি হাতে। আর এই মাছ ধরাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। একদিন খালু মিয়া দুপুরে মাদ্রাসা থেকে এসে খালাম্মাকে তালের বড়া বা তালের পিঠা বানাতে বলেন। আরও বলেন যে মাছ ধরে এসে সে সেই তালের পিঠা খাবেন। হাত জালি দিয়ে মাছ ধরার জন্য সাধারণত 2 জন হলেই হয়। একজন জালি দিয়ে কচুরিপানার মধ্যে হেঁচি দেয়, আরেকজন তাকে সাহায্য করার জন্য পাতিল নিয়ে সাথে সাথে থাকে। কথা অনুযায়ী খালু মিয়া, আনিকা আর নাফিউলকে নিয়ে মাছ ধরার জন্য হাত জালি নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন। তো দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা গড়িয়ে রাত। এদিকে খালু মিয়া, আনিকা ও নাফিউল কারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন খালাম্মা সব আত্মীয়দের বাসায় ফোন করা শুরু করেন যে তারা কোনো আত্মীয়র বাসায় গেছে কিনা। তারপরে যখন কোনো বাড়িতে পাওয়া যায় না, তখন সবাই মিলে তাদের খুঁজতে শুরু করেন। এরই মধ্যে আমাদের বাড়িতেও খবর আসে। তখন আমার বাবাও তাদের খুঁজে যান খালাম্মা শ্বশুর বাড়িতে। সকালে ভোরের আলো ফোটার আগে বাবা বাড়িতে চলে আসেন। বাবা কেমন যেন মুখ ভার করেছিলেন, বাবাকে কেমন জানি দেখাচ্ছে। তখন আম্মু বাবাকে বলেন কি খবর। তখন বাবা হঠাৎ করে কেঁদে দেয় আর বলে ওদের পাওয়া গেছে। তখন আম্মু বলছে তুমি কান্না করছো কেন? তখন বাবা বলেন ওরা কেউ বেঁচে নেই। তখন আমরা সবাই অবাক, বাবা কি বলছো তুমি? কি হয়েছে ওদের? বল বাবা কি হয়েছে? ওরা মাছ মারতে গেছে, তাহলে তুমি বলছো কেন যে ওরা বেঁচে নেই? তখন বাবা বলে ওরা 3 জন পানিতে পড়ে মারা গেছে। আমরা তো সবাই অবাক, এটা কিভাবে সম্ভব? তারা মাছ ধরতে গেছে একটা খালের পাশে, খালটা মিশে গেছে একটা বড় নদীর সাথে। খালুমিয়ার আর নাফিজের লাশটা পাওয়া যায় ওই খালের ভেতরে। খালুমিয়াকে জড়িয়ে ধরেছিল নাফিস, খালুমিয়ার ছেলে। আর রানিকার লাশটা পাওয়া যায় সেই নদী ধরে বয়ে চলে 10 নম্বর ব্রিজ নামক একটা ব্রিজের নিচে। মাছ ধরা এক জালের সাথে আটকে ছিল আনিকা। অবাক করা বিষয় হলো খালুমিয়ার চোখের পাতার কিছু অংশ এবং শরীরের কিছু অংশ একটু একটু করে খুবলে খাওয়া ছিল, আর আনিকার মুখের অনেকটা অংশ ছিল না। মনে হচ্ছে কেউ খুবলে খেয়ে নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো নাফিজের লাশটার কোনো অংশেই কোনো ক্ষতি হয়নি। আজও তাদের মৃত্যুর একটা রহস্য। যারা নদী বা বিল এলাকার মানুষ তারা কিভাবে সাঁতার জানতে পারে না, আর পানিতে পড়লে হয়তো 1 জন বা 2 জন মারা যাবে, কিন্তু 3 জন ব্যক্তি একই সাথে কিভাবে মারা যায়? বাবা ছেলের লাশটা এক জায়গায় থাকলেও মেয়ের লাশ কেন দূরে ভেসে গেল? আর পরে অবাক করা বিষয় হলো তাদের শরীরের অংশগুলো খুবলে খেয়েছে কে? তারপর সকালবেলা তাদের লাশ নিয়ে এসে সেই গ্রামে কবরস্থানে দাফন করা হয়। তারপর আমার খালাম্মা অনেকদিন কোনো কথা বলতে পারেননি। এখন আমার খালাম্মা মাঝে মাঝে তালের বড়া দেখলে বা মাছ কাটা দেখলে কান্না করে ওঠেন। সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দেন। আর ঘটনা যদি সিলেক্টেড হয় আমাকে অবশ্যই জানাবেন। লেখার মাঝে ছোট ছোট ভুল বা লেখা সাজিয়ে গুছিয়ে না লিখতে পারলে আন্তরিকভাবে দুঃখিত। এই বলে ঘটনা শেষ করেছেন মোহাম্মদ সৌরভ হাসান।
এরপরে তিনি তার মোবাইল নাম্বার এবং তার ঠিকানা শেয়ার করেছেন, সেটা আমি আর না পড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটা আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাগুলো একইভাবে আপনাদের আনন্দ দেবে। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক।